10 নভেম্বর বুধবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয় জানালেন সিইসি। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ কাল। রাজধানীতে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে বিআরটি এর অভিযান জরিমানা, সিটিং সার্ভিস না চালানোর ঘোষণা মালিক সমিতির। অনুমতি ছাড়া জেমস হামিমের গান ব্যবহার করায় কপিরাইট আইনে মামলা, বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি। ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এদিকে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ 23 ডিসেম্বর, আর আগামীকাল দ্বিতীয় ধাপে 838 ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জনাব মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সিইসি বলেছেন যে ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয়। যথার্থই বলেছেন, প্রত্যেক মানুষের জন্য একজন পুলিশ বাহিনীর একজন সদস্য নিয়োগ দেওয়া সম্ভব নয় আসলেই। কিন্তু আসলে এই সংঘর্ষ সহিংসতা ঠেকাতেও হবে, কীভাবে সম্ভব, কার দায়িত্ব? এটা তো দায়িত্ব যারা পদে আছেন, যারা দায়িত্ব নিয়েছেন, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা বেতন ভাতা পাচ্ছেন, সরকারি বেতন ভাতা পাচ্ছেন, সেটা হলো নির্বাচন কমিশন। হ্যাঁ, ঘরে সারা দেশে যদি আগুন লেগে যায়, এই আগুন নিভানো অসম্ভব। কিন্তু আগুন তো কোথায় না কোথায় শুরু হয়েছে। আপনি যদি যখন শুরু হয়েছিল তখন যদি আগুন নিভানোর কাজটা করতেন, তখন যদি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন, কিংবা যেসব জায়গায় বেসামাল অবস্থায় পৌঁছেছে সেই সব জায়গায় যদি যেসব প্রার্থীদের পক্ষে এইসব তাণ্ডব করা হচ্ছে তাদের যদি প্রার্থীতে বাতিল করা হতো, যে ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, কিংবা নির্বাচন পরিস্থিতি যদি বেসামাল পর্যায়ে পৌঁছে সেখানে নির্বাচন স্থগিত করা, এগুলো যদি করতেন, এরপরেও যদি নির্বাচন হয় সেগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করতেন, তাহলে সারা দেশে আগুন জ্বলতো না, সারা দেশে সহিংসতা ছড়াইতো না। তো নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা, নির্বাচন কমিশনের অযোগ্যতা, নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতা, এই সবগুলি হলো দায়ী। বস্তুত এখন নির্বাচন কমিশন কোথায় আছে কি নাই এটাই বড় প্রশ্ন। যেমন নির্বাচনে চলে গিয়েছে, এখন নির্বাচন কমিশনও নির্বাচনে চলে গিয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন। আপনি বলছিলেন যদি যারা দায়ী ব্যক্তি বা যারা সহিংস ঘটনা ঘটাচ্ছে তাদেরকে নির্বাচনে থেকে অংশগ্রহণ থেকে বিরত রাখা যেতে পারে, বা অথবা এইসব কারণ দেখিয়ে নির্বাচন বন্ধও করা যেতে পারে, যেটা পরবর্তী করার কথা হচ্ছে। এসব ক্ষেত্রে আবার দেখা যায় সাধারণত আবার যিনি ক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু আবার কোর্টে আশ্রয় নেন, এমনও তো হয় আসলে। তখন একটু মুশকিল হয়ে যায় কিনা পুরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়েই। হ্যাঁ, কিন্তু সাধারণত আদালত নির্বাচন কমিশন যখন এইসব নির্বাচনের সময় ব্যবস্থা নেয়, সাধারণত নির্বাচন এই আদালত হস্তক্ষেপ করে না। যদিও দুর্ভাগ্যবশত আমাদের আদালত এখনো পক্ষপাত দুষ্ট হয়ে গিয়েছে, আদালত পক্ষপাত দুষ্ট হয়ে গিয়েছে, তফসিল ঘোষণার পর সাধারণত হয় না। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশন, তাদের তো কোনো বিশ্বাসযোগ্যতা নাই। তারা তো ওই যে তারা এত পক্ষপাত দুষ্ট, তারা মধ্যরাতে ভোট করেছে, তারা এই যে অনেক রকম জালিয়াতি নির্বাচন করেছে। যেমন চট্টগ্রামের নির্বাচন তারা 2বার ভোটের ফলাফল প্রকাশ করেছে এই যে ইভিএম দিয়ে ভোট করে। এগুলো তো ডিজিটাল জালিয়াতি। ভোটার নেই কিন্তু তারা দেখাচ্ছে 50-60-70% উপস্থিতি। এইগুলো তাদের তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কেউ বিশ্বাস করে না, তাই তাদের নির্বাচনে প্রার্থী হচ্ছে না ক্ষমতাসীন দলের মধ্যেই। এবং বস্তুত যেটা হচ্ছে এটা হলো রোগের উপসর্গ। আপনি বলছেন ইভিএম এর কথা বলছেন, ইভিএম এ বাড়তি ভোট দেখানো হচ্ছে। ইভিএম কে ফুল প্রুফ একেবারে ভালো, সবার জন্য গ্রহণীয় কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে ওই যে ইভিএম এর মাধ্যমে কোনো রকম অনিশ্চয়তা বা কারচুপির সম্ভাবনা না থাকে? ভারতে যেমন তাদেরও আমাদের মতো ইভিএম ছিল, যদিও আমাদেরটা 11 গুণ বেশি দামে কেনা হয়েছে। সেখানে তাদের আদালতের নির্দেশে সেখানে পেপার অডিট ট্রেইল যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই যেই ভোট দেখানো হবে ওটা পরবর্তীতে অডিট করা যাবে।
কিন্তু আমাদের অডিট করা অসম্ভব। নির্বাচন কমিশন যেই তথ্য দেয় সেই তথ্যই মেনে নিতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে জি। যে আমেরিকাতে এই ইভিএম দিয়ে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যালটের ওই যে ইভিএম থেকে বেরিয়েছে, এবং আচ্ছা। ওগুলো প্রত্যেকটা একটা একটা করে গণনা সম্ভবপর হয়েছে। তো এটা, এবং আপনার আরো জানার কথা, আপনাদের দর্শকদের কেউ কেউ জানবেন জি। যে এই ইভিএম কেনার ব্যাপারে প্রয়াত জামিলুর রাজা চৌধুরী ভেটো দিয়েছিলেন। তিনি ওই কাগজে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি বলেছেন যে এটা গ্রহণযোগ্য নয়। তো এই এবং নির্বাচন কমিশন সাফাই গাচ্ছে যে এটা এটা নির্ভরযোগ্য, এবং নির্বাচন কমিশন আরো বলেছিল যে সবার যদি সম্মতি না থাকে ইভিএম ব্যবহার করা হবে না, কিন্তু তারা করছেন। যে সব দল তো বিরোধিতা করছে। প্রযুক্তি সরকার ব্যবহার এবং খারাপ নয়, সরকারদের প্রযুক্তি ব্যবহার অবশ্যই করা উচিত, তাহলে আসলে সত্যি অর্থে করাপশন কমে যাবে। কিন্তু সেটাকেও আসলে ফুল প্রুফ করার কথা আপনি যে পরামর্শ দিচ্ছিলেন যে পেপার অডিট ট্রেইল থাকতে পারে, এবং সেটা নিশ্চয়ই থাকা উচিত, থাকা দরকার। এবং আমরা আশাই করব যে নির্বাচন কমিশন এই বিষয়ে কোনোভাবে ভাববে। গ্রহণযোগ্য নয়। এটা যদি না থাকে তো এটা নির্বাচন কমিশনের হাতে জি। আরেকটা অস্ত্র, ওই যে নির্বাচনকে প্রভাবিত করা। হুম, আর হুম, যেটা আমি বলছিলাম, এই যে সহিংসতাটা হলো রোগের উপসর্গ। রোগটা হলো যে মূলত যে ফায়দা ভিত্তিক রাজনীতি। এখন 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 এই সরকার আর জনগণের স্বার্থে কাজ করে না, সরকার কাজ করে দলের স্বার্থে, ওই যে নিজেদের আপনজনের স্বার্থে। জি। তাই যারাই ক্ষমতা যায় তারা আপনজনদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, অন্যায় সুযোগ সুবিধা দেয়। আমি এই বিষয়ে আপনজন কারা? যারা এইসব পদবি পায়। এই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন করব। তবে আমি আরেকটি, যেহেতু ইভিএম নিয়ে কথা বলছিলাম, ওই বিষয়ে আমি প্রশ্ন আপনাকে রাখতে চাই যে ইভিএমে বলা হচ্ছে যদি ইভিএম ব্যবস্থা চালু থাকে তাহলে জাল ভোট বা ফেক ভোট আসলে থাকবে না। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার স্মার্ট কার্ড নিয়ে যায় এবং আঙুলের ছাপ দেখানো হয়, কখনো কখনো আমরা দেখেছি যে আঙুলের ছাপ কাজ করে না, তখন একটি বিশেষ ক্ষমতা দেওয়া থাকে নির্বাচন কমিশনে বা যেসব নির্বাচনী কর্মকর্তা থাকেন, তারা 5% তারা ইচ্ছা মতো ওভাররাইড করতে পারেন, তারা মেশিনে চাপ দিলে সেই ব্যক্তি ভোট দিতে পারে। এখানে কি আসলে আরও ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা, যেমন আইরিশ, চোখের যে আইরিশ, যেটা স্মার্ট কার্ড করার সময় প্রয়োজন হয়, এমন ব্যবস্থা রাখলে কি এটা আরও নির্ভুল হতে পারতো কিনা বা করা যায় না, কিনা? এখন এটা নির্বাচন কমিশনের হাতে একটা অস্ত্র। তারা যেই তথ্য দেবে জি। যে কত ভোট পড়েছে, কে কত ভোট পেয়েছে, এটাই গ্রহণ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট হয়, এবং আপনারা দেখেছেন যে ভোটার নাই কিন্তু তারা দেখাচ্ছে 50, 60, 70% ভোটার উপস্থিতি, এগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে। আর আমি তো বললাম চট্টগ্রামের অন্তত 2বার তারা ফল প্রকাশ করেছে। তা আপনি এক মেশিনে তো 2 ফল দিতে পারেন। না, আমি সেজন্যই বলছিলাম যে যদি আঙুলের ছাপের পাশাপাশি আইরিশের ব্যবস্থা করা যেত না, একজন না, ভোটারকে চিহ্নিত করবার জন্য, তাহলে কি ভালো হয় কিনা আসলে? কিন্তু ভোটার চিহ্নিত করাটা তো গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভোট দেওয়াটা আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই। এই যে না, না, আমাদের পেপার ইভিএম এ ট্রেল যে তো থাকবেই, অন্যজনের পেপার চাপ ট্রেলের দিয়ে কথা দেয়, তো নিশ্চয়ই কিন্তু থাকতে ওই যে হবে। একটা অডিট ট্রেল থাকতে হবে, একটা অডিট ট্রেল অবশ্যই। থাকতে হবে। তাতেও হবে না যদি এই যে যেমন আমাদের আদালত যদি এই অডিট ট্রেলের জন্য নির্দেশনা না দেয়। এই যে 2018-তে যে নির্বাচন হয়েছে, হুম। 70-80টা মামলা হয়েছে, একটারও শুনানি হয়নি। তো অডিট ট্রেল থাকলেও কিছু, আমাদের যদি প্রতিষ্ঠানগুলো কাজ না করে, প্রতিষ্ঠানগুলো যদি জনস্বার্থে, এরা জনস্বার্থে কাজ করে না, এটা স্বার্থান্বেষীদের স্বার্থে, ক্ষমতাসীনদের স্বার্থে জি, কাজ করে। জনাব মজুমদার, ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনাদের সাথে করছি। আমরা বলছি যে এই নির্বাচনে প্রচুর হানাহানি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এবং নির্বাচন আগেই হানাহানি হচ্ছে। এইটা আসলে কেন এত মারামারি মূল কারণ? বলা হচ্ছে যে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী মাঠের রাজনীতিতে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ওকে, তারপরেও কেন আসলে এই সংকট? ওকে, আমি যেটা বলতেছিলাম যে এই যে হানাহানিটা হচ্ছে, এটা জি। কিন্তু রোগের উপসর্গ। এটা রোগ নয়। রোগ হলো দুটো। একটা হলো যে ফায়দা ভিত্তিক রাজনীতি, মানে যারাই রাজনীতির সাথে যুক্ত তারা অন্যায় অবৈধ সুযোগ সুবিধা পায়, যারাই ক্ষমতাসীন দলের সাথে যুক্ত হয় তারা বিভিন্ন রকম অন্যায় করে পার পেয়ে যায়। হুম, হুম। তো এই যে যারা এইসব পদ পদবি পায়, দলের পদ কিংবা এইসব নির্বাচিত পদ, তারা অনেক রকম সুযোগ সুবিধা পায়, তাই তারা মরিয়া অন্যদেরকে মাঠছাড়া করতে। এই জন্যেই সহিংসতা। আরেকটা কারণ হলো যে দল ভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন, যেটা এই যে দলীয় মনোনয়নে, যেটা বহু আগ থেকে আমি সোচ্চার ছিলাম এর বিরুদ্ধে। তো এখন সরকারি দলের মনোনয়ন যারাই পাচ্ছে তারাই কিন্তু নির্বাচিত হওয়া প্রায় সুনিশ্চিত। তো তাই তারা অন্যদেরকে মাঠছাড়া করার জন্য এই যে সহিংসতার আশ্রয় নিতে তারা দ্বিধাবোধ করে না।
তো ওই যে রোগ, ওগুলো এই রোগের উপসর্গ আমরা সহিংসতা দেখছি। আর একই সাথে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনের নির্বিকার মনোভাব, নির্বাচন কমিশনের ওই যে পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছি তুলো, কি চোখে দিয়েছি কি বলবেন। তো এই অবস্থাতে আমরা একটা দুর্ভাগা জাতি। আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি এবং এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জনাব মজুমদার, সুষ্ঠু নির্বাচনের জন্য তো আসলে একদিনই যথেষ্ট নয়, অর্থাৎ ভোটিং ডে বা যেদিন নির্বাচন হবে বা যেদিন ভোট প্রয়োগ করা হবে, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা আসলে কতটা আধুনিক করা যায়, যদি আমি বলি ভোটার নিবন্ধনের কথাই বলি, যে এটাকে আসলে আরো আধুনিক করা যায় কিনা, এটা সারা বছরের জন্য চলমান রাখা যায়, নিশ্চয়ই সেটা আছে অবশ্য। দুর্ভাগ্যবশত এই গত 2 নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশনের সব ক্ষেত্রে আমরা আমাদের অবনতি করছি। এই যে ভোটার নিবন্ধনের কথা বলছেন, আমাদের 2008 সালে যখন নির্বাচন হয় তখন 12 লক্ষ নারী ভোটার বেশি ছিল পুরুষের তুলনায়। কিন্তু এই নির্বাচন কমিশনের সময় যখন প্রতি বছর নিবন্ধন করে, তারা বাড়ি বাড়ি যায় নাই এবং তারা যথাযথভাবে কাজ করে নাই, যার ফলে এখন পুরুষের সংখ্যা বেশি নারীদের থেকে। এবং এর কারণ হলো এই যে তাদের অবহেলা। এই যে এটা একটা এই যে আমাদের একটা সঠিক ভোটার তালিকা ছিল, প্রায় নির্ভুল ভোটার তালিকা ছিল, ওটাকেও তারা বিতর্কিত করেছে। আর অন্যান্য সব ক্ষেত্রেই তো তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। তারা ওই যে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, যারা জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, যদি সরকারি দলের হয়। ওই যে কি বলে এটা, নিয়ন্ত্রিত নির্বাচন, সেই আমরা বলে আসছি সেই সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন কমিশনের আমলে যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ওই খুলনা, তারপরে গাজীপুর, সবগুলো নিয়ন্ত্রিত ছিল। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সব যোগ সাজসে নিয়ন্ত্রিত নির্বাচন করেছে বিভিন্নভাবে। আমি আপনার কাছে আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যখন বলছেন যে দলীয় ভিত্তিতে নির্বাচন ভালো নয়, কারণ একটি দল যখন অংশ নেয় না, যারা সরকার দলীয় মানুষ, তারা মনেই করে নেয় যে সরকারি দলের টিকিট পাওয়া মানে তারা নির্বাচনে জয়ী হবেন। কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল কিন্তু এরকম, যে এর মাধ্যমে দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ার উদ্দেশ্য, বড় একটা কারণ দেখানো হয়েছিল যে এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের জনপ্রিয়তাগুলো যাচাই করতে পারবে। সেই সুযোগটা আসলে ছিল, সেটা আসলে কি এই ব্যবস্থা যদি না করা হয় সেটা ভালো হবে? জনপ্রিয়তা নয়, এটার উদ্দেশ্য ছিল, তাদের যে যুক্তি দিয়েছে রাজনীতিবিদরা, দলীয় শৃঙ্খলা আরোপ করা হবে। কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, খারাপ লোকরা এই যে মনোনয়ন পাবে না ইত্যাদি। কিন্তু তার উল্টো হয়েছে, কারণ আমাদের রাজনৈতিক দলে নেই। এগুলো মূলত সিন্ডিকেট। রাজনৈতিক দল হবে গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ। কিন্তু এগুলো দায়বদ্ধ হইলো ওই তাদের নেতাকর্মীদের কাছে, যারা এইসব পদ পদবি পেলে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, অন্যায় সুযোগ সুবিধা পায়। তো আমাদের রাজনৈতিক দলে নেই। রাজনৈতিক দল না থাকলে রাজনীতি কোথা থেকে শৃঙ্খলা আসবে? তো এটাই তো আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আমাদের রাজনৈতিক দলের সংস্কার দরকার, আমাদের ইভিএম ব্যবস্থার পরিবর্তন করা দরকার। তারপরে আমাদের এই যে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া দরকার। আজকে যে ব্যাপারে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, তো আমাদের অনেক কিছু, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা উল্টো দিকে যাচ্ছি। আমরা উন্নতির দিকে না গিয়ে আমরা অবনতির দিকে যাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার আমাদের সাথে থাকবার জন্য আপনাকে। বিআরটি এর অভিযানে নামার পরও রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ যাত্রীদের অভিযোগ। সরকার 27% বর্ধিত ভাড়া নির্ধারণ করে দিল, 1.5 থেকে 2 গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যের মধ্যেই সিটিং সার্ভিস নামে কোনো বাস চলবে না বলে জানালো পরিবহন মালিক সমিতি। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছেন ট্রান্স সিলভা পরিবহনের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম। আপনাদেরকে দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব রেজাউল করিম, আপনার কাছেই আমি বিষয়টা প্রথমে জানতে চাইব যে হঠাৎ সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা কেন দিচ্ছেন আপনারা? দেখেন, এই ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এই সিটিং সার্ভিস হঠাৎ করে ঘোষণা দিল বন্ধ করার জন্য, ব্যাপারটা এরকম ভাবে বলবো না আমি। সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য চলছিল, এটা আমরা বিশ্বাস করি, বাস্তবেও দেখেছি। অনেকেই সিটিং সার্ভিস লিখে সিটিং সার্ভিস প্রকৃত সিটিং সার্ভিস না করে
যাত্রীদের পকেট কেটেছে, এই কথাটা সত্য। কিন্তু শুরু হয়েছিল একটা সুন্দর উদ্দেশ্য নিয়ে, যে সমস্ত নগর পরিবহনের যাত্রীদের জন্য একটু যদি স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সেবা দেওয়া যায় এবং তার বিনিময়ে যদি একটু ভাড়া বেশি নেওয়া যায়, এরকম চিন্তা করেই হয়তো ব্যাপারটা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সিটিং সার্ভিসটার ব্যাপারটা অ্যাভয়েড করা হয়েছে, অর্থাৎ সিটিং সার্ভিসের নামে সে যথারীতি দাঁড়িয়ে প্যাসেঞ্জার বহন করেছে, প্যাসেঞ্জারের বিড়ম্বনা রয়ে গিয়েছিল। এই কারণে আপনারা এই উপলব্ধিটা করলেন যখন হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানো হলো এবং এরপরে আপনারা সরকার এবং আপনারা যখন বাস ভাড়া বাড়ালেন তখন এই উপলব্ধিটা হলো। হয়তো আপনাদের আগে হলে আরো ভালো হতো। আরেকটি বিষয় যে এরপরেও কিন্তু অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় যেমন সিএনজি চালিত যে বাস, সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ডিজেল চালিত বাসের ভাড়ায়। এগুলো নিজেদের দেখার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? জি, আপনি জানবেন, জেনে থাকবেন, আজকে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির জনাব এনায়েতুল্লাহ খন্দকার এনায়েতুল্লাহ সাহেব আজকে পরিষ্কার মিডিয়ার কাছে বলেছেন যে আমাদের যে জরিপ হয়েছে, আমরা যে জরিপ করেছি এবং জরিপ চলমান আছে, আরও কমপ্লিট করব বা আরও ভালোভাবে এই জরিপটা করার জন্য আমরা কয়েকদিন সময় চেয়েছি। যে অনেক মিডিয়াতে বলেছে বা অনেক গবেষক বা অনেক জায়গার জরিপে দেখা গিয়েছে বা বলেছেন তারা যে এই ডিজেল চালিত বাসের সংখ্যা অনেক কম এবং সিএনজি চালিত বাসের সংখ্যা কেউ কেউ বলেছেন, অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি। আপনারা দাবি করছেন যে দাবি করছেন সেই দাবির সপক্ষে মানে প্রমাণ কি, সেগুলো কি কর্তৃপক্ষকে দেখাতে পারবেন? যদি বিআরটিএ এগুলোকে অডিট করতে চায় বা সেটা সম্ভব, সে কাগজপত্র আছে? 100% সত্য, প্রমাণ আছে এবং এর প্রমাণ দৃশ্যমান। কারণ প্রমাণ দৃশ্যমানকে সিএনজি গাড়ি হলে পরে, বাস হলে পরে সিএনজি বাসের মধ্যে বড় বড় সিএনজির স্পেশাল প্রেশারাইজ সিলিন্ডার লাগাতে হবে এবং সেই সিলিন্ডারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত ব্যয়বহুল একটা সিলিন্ডার। এই সিলিন্ডার কিন্তু লুকিয়ে রাখা সম্ভব না। একটা বাসের মধ্যে সিএনজি বাস থাকলে পরে সেটার মধ্যে কমপক্ষে 6টা থেকে 8টা সিলিন্ডার লাগানো থাকতে হয়। এই 8টা সিলিন্ডার কিন্তু লুকিয়ে রাখা সম্ভব না। সো দ্যাট এটা প্রমাণ করার বেশি সময় লাগার কোনো কথাই আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। আমি জনাব মঈন ফিরোজীর কাছে কিছু বিষয় জানতে চাচ্ছি। জনাব মঈন ফিরোজী, যাত্রীদের যদি অধিকার রক্ষা করতে হয়, যদি আমরা বলি বাস যাত্রীদের কথা বলি, সেটা আসলে রক্ষা করার খুব কি ব্যবস্থা আছে? যেমন বলা হচ্ছিল যে কোন বাস সিএনজি চালিত চলে বা কোনটা ডিজেল চালিত বাস, সেটা যখন একজন যাত্রী হঠাৎ মানে তার প্রয়োজনে যখন রাস্তায় বের হবেন তখন তার পক্ষে কিন্তু এত খেয়াল করা সম্ভব না। আসলে যারা অথরিটি আছে, তারা আসলে কতটা নিশ্চিত করবে একজন যাত্রীর অধিকার রক্ষায়? ধন্যবাদ। যাত্রীর অধিকার রক্ষার জন্য প্রথমত দুটো বিষয়ে মাথায় রাখা, একটা হচ্ছে যথাযথ আইন এবং আইনের প্রয়োগ। আইনের বিষয়ে সবচেয়ে জরুরি যেটা বোঝা যে আমরা যখন একটা ঘটনা ঘটে, যেহেতু ডিজেলের দাম বৃদ্ধির কারণে ধর্মঘট ডেকেছে, ধর্মঘটের পরে একটা সমঝোতার মাধ্যমে ভাড়া বৃদ্ধি হয়েছে। এই যে একটা সংকটের মধ্য দিয়ে একটা সংকটের সমাধানে যাওয়া এবং সেই সমাধানের পর একটা নৈরাজ্য তৈরি হওয়া, এটা বোধহয় পুনরাবৃত্তি হচ্ছে আমাদের বছরের পর বছর। যখন এ ধরনের ঘটনা ঘটে একইভাবেই আমরা দেখি এবং 4-5 দিন গেলে মিডিয়ার একটু আলোড়ন থাকে, তারপরে আস্তে আস্তে এটা মানুষের গা সহ হয়ে যায় এবং ভাড়া যেটা বেড়ে যায় ওটা আর কমানো হয় না। এখানে একটু আইনটা যদি ভালো করে খেয়াল করি তাহলেই দেখবেন আসলে সমাধান কিন্তু আইনের মধ্যে রয়ে গেছে। সড়ক পরিবহন আইনের 34 ধারার 3-এ পরিষ্কারভাবে বলা আছে, কোনো গণপরিবহন সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করিতে পারিবে না। এই যে কথাটা আসছে, চার্ট দেখান, পকেটে চার্ট রাখা হচ্ছে, চার্ট তো দেখানোর কিছু নেই। আপনি তো রাস্তায় ট্রান্সপোর্টটা বেরি করতে পারবেন না যদি আপনার একটা দৃশ্যমান জায়গা এটা না থাকে, এটা প্রিন্টেড থাকতে হবে। এবং শুধুমাত্র আইনে এটাই বলা হয়নি, এর একটা দ্বন্দ্ব হিসেবে এটাকে 80 ধারায় আবার একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 1 মাসের জেল হতে পারে, 10,000 টাকার ফাইন হতে পারে, আবার তার একটা পয়েন্টও কাটা যেতে পারে। এই যে আইনটা আছে, কিন্তু আইনের প্রয়োগটা যদি শুরুতে হয় তাহলে এরকম নৈরাজ্য পরিবেশ তৈরি হয় না। প্রয়োগটা যথাযথভাবে সবসময় চলমান থাকার কথা ছিল। কিন্তু আইন কেন প্রয়োগ হচ্ছে না?
আইনের প্রয়োগ কেন হচ্ছে না সেটা তো আমাদের নাগরিকদেরও প্রশ্ন, সবারই প্রশ্ন, যে আইন করাই হয়েছে। আইন প্রয়োগ যারা যেমন বিআরটিএ বা অন্যান্য অথরিটি মিলেই আইনটা তৈরি করেছে, জি ওনারা জানেন, এবং সমস্ত কিন্তু স্টেক হোল্ডারের সাথে কথা বলে আইনটা বানানো হয়েছে 2018 সালে। তাহলে প্রয়োগ প্রয়োগ করার ক্ষেত্রে এই যে তাদের ইনিশিয়েটিভ, আজকে বিআরটিএ ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তারা মোবাইল কোর্টের মাধ্যমে দেখছে কোন বাস সিএনজি চালিত বা কোন বাস ডিজেল চালিত, কিন্তু এই কাজটা তারা করেছে মানে সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে খবর নিয়ে অনেক কথা বলার পর শুরু করেছে। কেন তারা প্রথম দিনই করলো না? কেন যখন সবাই হঠাৎ করে অন্যায্য একটি অনৈতিক ধর্মঘটে চলে গেল, বাসগুলো ঢাকা শহর থেকে নাই হয়ে গেল, তখন কেন কারো আমরা কোনো তৎপরতা দেখলাম না? এটাই দুঃখজনক। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব সৈয়দ রেজাউল করিম, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, আপনারা দাবি করেছেন আজকে প্রেস কনফারেন্স করে, সেখানে বলছেন ঢাকা শহরে 120টি কোম্পানির 6000 বাস চলে, এর মধ্যে 13টি কোম্পানির 196টি বাস সিএনজিতে চলে। অর্থাৎ আপনারা দাবি করছেন যে মাত্র কয়েকটি বাস সিএনজিতে চলে, 200টা মাত্র চলে, বাকি সবগুলোই 6000 চলে ডিজেল চালিত। তাই যদি হয়, যখন এই হঠাৎ করে আপনাদের এই অনৈতিক ধর্মঘটের সময় কেন এই 196টি বাস ঢাকা শহরে দেখা গেল না? না, ব্যাপারটা আপনার কথাটা আমি এইভাবে বলবো না। জি বলুন। আমি বলবো আমাদের আজকে যে মালিক সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন যে আমরা প্রত্যেকটা কোম্পানিতে তাদেরকে আমাদের লোক পাঠিয়ে এবং তাদের কাছ থেকে আমরা লিখিতভাবে নিয়েছি কোন কোন কোম্পানির কয়টা সিএনজি বাস আছে। আপনি জেনে থাকবেন সিএনজি বাস একসময় ডেডিকেটেড বাস আসার কথা, আশা ছিল আমাদের, কিন্তু ডেডিকেটেড বাস না হওয়াতে। জনাব সৈয়দ রেজাউল করিম, আমার প্রশ্ন কিন্তু সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন আপনাদের দাবি অনুযায়ী যদি ধরেও নেই যে 196টা বাস সিএনজি চালিত ঢাকা শহরে, তাহলে হঠাৎ যে ধর্মঘট করলেন, অনৈতিক ধর্মঘট করলেন, তখন এই 196টা বাস কেন ঢাকা শহরে চললো না? তারা তো সিএনজি চালিত বাস, তাদের তাদের জ্বালানিতে বৃদ্ধি করা হয়েছিল না? এই বিষয়টা আমি জানতে চাই আপনার কাছে। ব্যাপারটা আমরা যদি বলতে পারি আমাদের কোম্পানির কথাটা আমি বলবো, আরেকজন কেন চালানো না গাড়ি, এটা কিন্তু আমার বলার সম্ভব হবে না। আপনি মালিক সমিতির একজন কর্তা ব্যক্তি, আপনাকে তো সেই দায়িত্ব আসলে নিতে হয় কোনো ক্ষেত্রে। জি, আমরা দায়িত্ব নিয়ে বলছি এখন, যেহেতু আমাদের সভাপতি সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব ডেকেছেন, সমস্ত তথ্য দিয়েছি। আশা করি পরবর্তীতে আর এরকম হবে না, এই জিনিসগুলো হবে না। যদি এটা ভুল বলেন, ভুল হয়েছে, অথবা কেউ বের করে নাই, কি উদ্দেশ্যে বের করে নাই, কেন বের করে নাই, সে মালিকই জবাব দিতে পারবে। এটা কিন্তু সংগঠন জবাব দিতে পারবে না এই মুহূর্তে। ব্যারিস্টার ফিরোজী, আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি। আমরা যখন ডিজেলের দাম বৃদ্ধি করা হলো, হঠাৎ করে আমরা খুব অদ্ভুত একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সকালবেলা দেখা গেল বাংলাদেশে কোনো বাস চলছে না। তারা নিজেরাই বাস চলাচল বন্ধ করলেন। তাদের যখন অভিযোগ করা হয়েছিল কেন আপনারা ধর্মঘট করলেন, এমন ধর্মঘট তো অন্যায্য, তখন তারা বললেন যে এটা ধর্মঘট নয়, তারা আসলে তাদের ব্যবসার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করেছে। অর্থাৎ হঠাৎ তেলের দাম বেড়েছে, এই বাড়তি তেলে তারা বাস চালাতে পারবে না, এই কারণে তারা বাস আসলে চালায়নি। এর কি আসলে কোনো আইনি প্রতিকার আছে কিনা? বিআরটি এর ভূমিকা কি হওয়া উচিত? কারণ এটা একটা সার্ভিস সেক্টর। হুট করে সকালবেলা কোনো ঘোষণা না দিয়ে যদি বাস চালানো না হয়, তাহলে যে অবর্ণনীয় কষ্ট হলো বাংলাদেশের, অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষা হলে যেতে পারেনি, অনেক রোগী তারা হাসপাতালে যেতে পারেনি, অনেক মানুষ তারা তাদের প্রয়োজনীয় কাজ করতে পারেনি। এই ক্ষতিপূরণ এর আসলে আইনি প্রতিকার হওয়া উচিত নয়? নিশ্চয়ই হওয়া উচিত। এটি আমি যদি একটি বহির্বিশ্বের অন্যান্য দেশের আইনের ব্যাখ্যা দিয়ে বলি, যে কোনো দেশে, বিশেষ করে যেগুলো আমাদের উন্নত বিশ্বগুলোতে, যে কোনো ধরনের ধর্মঘটের আগে একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে হয় এবং জানিয়ে দেয়া হয় যে আমরা অমুক তারিখ থেকে ধর্মঘটে যাচ্ছি। ওনারা কিন্তু বলছেন ধর্মঘট না, ওনারা বলছেন ধর্মঘট নয়, ওনারা এটা জানেন, এটা এই ক্লসটা তারা জানেন, এবং এই কারণে তারা বলার চেষ্টা করছেন এটা ধর্মঘট নয়, এটা তাদের ক্ষতির সম্মুখীন হবেন, এই কারণে তারা বাস চালাননি। দেখুন, যে কোনো নামই ডাকুন না কেন, সাধারণ মানুষ তো বোঝে আসলে কি। তো এটা নিয়ে ডিবেট করার কিছু নেই। আমি আপনার মাধ্যমে এই আজকের যে ভাড়া বৃদ্ধির বিষয়ে যে নৈরাজ্য, এটা নিয়ে সুনির্দিষ্ট 4টা পয়েন্ট আলোচনা করতে চাই, সংক্ষেপে বলবো। জি। প্রথমত হচ্ছে, এই সমাধান করতে গেলে আমাদেরকে প্রতিটি বাসে প্রিন্টেড করে ভাড়াগুলো ছাপিয়ে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
প্রত্যেকটা রুট ভিত্তিক ভাড়া পার্সেন্টেজ বা কিলোমিটার ভিত্তিতে হতে পারবে না। আপনি এলাকা ভিত্তিতে দেন, ফার্মগেট থেকে গুলিস্তান যেতে গেলে 10 টাকার জায়গায় এখন 15 টাকা, তাহলে আমি জানছি সংখ্যাটা কত। পার্সেন্টেজ বললে এটা নিয়ে একটা মানুষ জানছে না অ্যাকচুয়ালি কত ভাড়া বাড়বে। তারপরে প্রিন্টেড টিকিট ছাড়া ভাড়া নেওয়া যাবে না, এটা আপনি ম্যান্ডেটরি করে দেন। আর ফোর্থ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখনই কোনো ভাড়া বৃদ্ধি হয়, বাস্তবতার কারণে ভাড়া বৃদ্ধি হতেই পারে, এক্ষেত্রে বিআরটিএ মালিক সমিতি সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নিচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার পরে ওনারা বলুক যে আমাদের এই ভাড়া বৃদ্ধিটা কালকে থেকে না হয়ে 1 সপ্তাহ পর থেকে হবে। এর মধ্যে পত্রপত্রিকায় আপনি অ্যাওয়ারনেস বৃদ্ধি করেন, মানুষকে জানান, ওনারাও প্রস্তুতি নেয় যে বৃদ্ধি ভাড়াটা যাতে আবার প্রিন্ট করে নতুন করে করা যায়। তাহলে এই যে সকালবেলা ভাড়া বাড়লো, বিকালবেলা থেকে মানুষের মধ্যে এই আতঙ্ক এবং নৈরাজ্য, এই জিনিসটা বন্ধ করা সম্ভব হবে। বিআরটিএ কোনো ব্যবস্থা নিতে পারে না? হঠাৎ করে যারা বাসের মালিক তারা বাস চালালেন না এই গত 3 দিন বা 4 দিন, যে সময়টা ভাড়া বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধির পর, বিআরটিএ অ্যাজ এ রেগুলেটর তার ভূমিকা কি, তারা কি করতে পারে? দেখুন, বিআরটিএ কে আমরা এমন ভাবে চিহ্নিত করি যেন বিআরটিএ একটা পলিসি সংস্থা। বিআরটিএ রেগুলেটরি সংস্থা মানে এই না যে ওনারা প্রতিদিন রাস্তায় রাস্তায় বেরিয়ে এই জিনিসগুলো দেখভাল করবে। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে তারা অনেক কিছু করবে। রেগুলেটরি অথরিটির জেনারেল প্রিন্সিপাল হচ্ছে তারা পলিসি মেক করে, পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য অন্যান্য এজেন্সি আছে। আমরা ঢালাওভাবে একটা এজেন্সির ঘাড়ে সব চাপিয়ে দিলে বাস্তবে কোনো কিছুই হবে না। ওনারা হয়তো আই ওয়াশ করার জন্য 2 দিন রাস্তায় ওনারা ম্যাজিস্ট্রেট নামাবে, 4 দিনের দিন লোকবল নেই, আপনি 1 সপ্তাহ পরে এই প্রোগ্রামটা একটা ফলো আপ করেন, দেখবেন যে আপনি আজকে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনার কোনো মূল্য থাকবে না। তাহলে দায়িত্ব কার আসলে, কে দেখবে? দায়িত্ব সামগ্রিকভাবে সরকারের। সরকার তার সমস্ত এজেন্সিগুলোকে সমন্বয় করে এই সিদ্ধান্তগুলো নেবে। এবং যখন ভাড়া বৃদ্ধি হয়েছে সবাই একসাথে বসেই তো করেছে। হোম মিনিস্ট্রি ছিল, বিআরটিএ ছিল, মালিক সমিতি ছিল, ওনারা বৃদ্ধি করার সময় যে সমন্বয় করতে পারে, কার্যকর করার জন্য কেন পারবেন না? এটা তো একটা সিম্পল জিনিস। অবশ্যই অবশ্যই। জনাব সৈয়দ রেজাউল করিম, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, ভবিষ্যতে যদি আবারও এরকম হঠাৎ জ্বালানির তেলের দাম বা জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি পায়, আবার কি হঠাৎ করে এরকম বাস ঢাকা শহর বা বাংলাদেশ থেকে চলাচল বন্ধ করে দেবে? জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমি একটা জিনিস পরিষ্কার করে নিই আজকে আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে। জি, সেটা হলো ভাড়া বৃদ্ধি কিন্তু শুধু ডিজেল এবং জ্বালানি তেলের দামের সাথে সমন্বয়ের জন্য হয় না। ভাড়া বৃদ্ধির জন্য বেশ কিছু প্যারামিটার আছে যেগুলা সমস্ত কিছু যোগ বিয়োগ করে ভাড়াটা নির্ধারণ করা হয়। এর মধ্যে আছে বিশেষ কয়েকটা জিনিসের কথা আমি উল্লেখ করি আপনাকে। বাসের মূল্য, যেহেতু গণপরিবহনের কথা বলছি আমি, বাসের মূল্য, বাসের যন্ত্রাংশের মূল্য এবং মূল্য বৃদ্ধি, প্লাস এই বাসের আয়ুষ্কাল, এরপরে আছে এই বাসে আমি কতজন যাত্রী নিতে পারি, তারপরে একটা প্যারামিটার আছে বাস কত কিলোমিটার চলবে প্রতিদিন, তারপরে আছে আপনার দ্রব্যমূল্যের দাম, ডলার ডিভ্যালুয়েশন, সমস্ত কিছু 17-18টা প্যারামিটার নির্ভর করে আপনার ভাড়া নির্ধারণ করা। নিশ্চয়ই, কিন্তু সেগুলো তো আসলে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার উপযোগী নয়। এমন পরিস্থিতি হলে নিশ্চয়ই আপনারা যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে বসবেন, বৈঠক করবেন, আলোচনা করবেন, তারপরে পারবে। এটা নিয়ে তো কথা নাই। আমাদের কথা হচ্ছে এই যে হঠাৎ করে ওয়াইল্ড ক্যাট হর্মোভট, এটা কেন হবে আসলে? অনেক ধন্যবাদ আপনার জনাব সৈয়দ রেজাউল করিম। জনাব ব্যারিস্টার মঈন ফিরোজ, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস এবং হামিম। শুনানি নিয়ে বাংলালিংকের কর্মকর্তাদের আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে বিষয়টি মামলা হয়েছে যে যেসব শিল্পী তাদের গানের ব্যাপারে অভিযোগ করেছেন যে বাংলালিংক মোবাইল অপারেটর তারা তাদের ওয়েলকাম টিউনে ব্যবহার করেছে তাদের অনুমতি নিয়েই। আমি বিষয়টা আসলে আপনার কাছে এইভাবে জানতে চাচ্ছি যে এই যে তথ্য প্রযুক্তির যুগে অসংখ্য কন্টেন্ট পাওয়া যায় ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, যেগুলোর হয়তো কপিরাইট একেবারেই নাই, এই বিষয়গুলোকে এই কপিরাইটের আওতা আনার তো একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে আসলে আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল পাইরেসির যুগে এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই এটা একটি প্রকট সমস্যা। তো এই সমস্যাকে মোকাবেলা করার জন্য যে বেসিক্যালি যে বিভিন্ন দেশে যে ফিল্টারিং এর ব্যবস্থা আছে, তবে
যেমন সাইট ব্লক অ্যাক্ট আছে, আমাদের সাইট ব্লক অ্যাক্ট এখনো হয়নি, কিন্তু আমাদের নতুন কপিরাইট আইনে এটা আমরা সংযোজন করার জন্য প্রস্তাব দিয়েছি। কিন্তু যেটা হচ্ছে যে ডিজিটাল পাইরেসিকে যদি আপনাকে এটা মোকাবেলা করতে হয়, তাহলে বাংলাদেশ কপিরাইট অফিস থেকে আমরা যেটা করে থাকি, যার কন্টেন্ট লঙ্ঘন হচ্ছে বা যার এই যে কপিরাইটের যে কন্টেন্টগুলো তার বিনা অনুমতিতে যে কপিরাইট লঙ্ঘন করে আপলোড করা হচ্ছে, মনিটাইজ করা হচ্ছে, তিনি যদি কপিরাইট অফিসে কোনো অভিযোগ করেন, তাহলে আমরা এর বিরুদ্ধে শুনানি নিয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। আচ্ছা। আর কিন্তু যদি এটার সাথে অনেক কম্পেনসেশনের বিষয় জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে কপিরাইট আইনের সেকশন 76 অনুসারে যে কোনো কপিরাইট হোল্ডার তারা দেওয়ানি আদালতে মামলা করতে পারে। এছাড়া সঙ্গীতের ক্ষেত্রে সবসময় অভিযোগ থেকেই থাকে যে সঙ্গীত শিল্পীরা তাদের গানের জন্য কখনোই আসলে রয়্যালটি ঠিক মতো পায় না। সেই রয়্যালটি ব্যবস্থা কি বর্তমান ব্যবস্থায় যেটা আছে সেটা খুব যথেষ্ট শক্তিশালী মনে হয়, যারা শিল্পীরা তাদের গানের জন্য, সঙ্গীতের জন্য সময় মতো ঠিক মতো রয়্যালটি পান, এবং এটা দেখভাল করে কি আসলে? প্রথম কথা হচ্ছে যে দিস ইজ কমপ্লিটলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো যে কোনো প্রপার্টিকে দেখভাল যিনি প্রপার্টির ওনার তাকেই এগিয়ে আসতে হবে। মুশকিল হচ্ছে যে এই প্রপার্টিকে যদি আপনি এই যে দেখভাল করতে হয়, যার প্রপার্টি তাকে আগে কপিরাইট রেজিস্ট্রেশন করতে হয়। কপিরাইট রেজিস্ট্রেশন না করলে তাহলে এটি যে তার প্রপার্টি এটাকে আদালতে প্রমাণ করা সম্ভব না। কারণ আমাদের বর্তমান যে বিদ্যমান কপিরাইট অ্যাক্ট আছে, এই আইনের সেকশন 60-তে বলা আছে যিনি কপিরাইট রেজিস্ট্রেশন করবেন তাহলে তার এই কপিরাইট সার্টিফিকেটটা হচ্ছে প্রাইমা ফেসি এভিডেন্স হিসাবে যে কোনো কোর্টও অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, আমি সেদিন খোঁজ নিয়েছি, স্বাধীনতার পর থেকে মাত্র 23 থেকে 24 এই 24 জন গীতিকার, সুরকার বা কণ্ঠশিল্পী মিলিয়ে তারা তাদের গানের কপিরাইট রেজিস্ট্রেশন করেছে। তাহলে এই সারা বাংলাদেশে যে হাজার হাজার যে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী আছেন, তারা তো তাদের যে প্রপার্টিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই এই যে পদক্ষেপ নেওয়া সেটা তো নেননি। এটাই আমি মনে করি বাংলাদেশে এই যে কপিরাইট পাইরেসির একটা অন্যতম প্রধান কারণ। এই রেজিস্ট্রেশন কি খুব লম্বা প্রসেস বা খুব কাম্বারসাম? কেন মানুষ নেয় না সে বিষয়ে জানতে চাই। আসলে যেটা বলছি যে এটা না নেয়ার একমাত্র কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের আনঅ্যাওয়ারনেস বিভিন্ন কারণে হতে পারে, বা ওনারা এই যে কপিরাইট রেজিস্ট্রেশনটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন না এই কারণে। যেমন এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসছে, এই কারণে তারা এই যে এই জায়গা থেকে কপিরাইট সার্টিফিকেট দিচ্ছেন। কারণ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনি গান আপলোড করেন এবং গান আপলোড করতে পারেন, যে কেউ গান আপলোড করতে পারে, তবে এটাকে যদি মনিটাইজ করতে হয়, এটা থেকে যদি রয়্যালিটি পেতে হয়, তাহলে আপনাকে কপিরাইট রেজিস্ট্রেশন করতে হবে। এখন এই কারণে অনেকে এগিয়ে আসছেন। আগে এই ডিজিটাল প্ল্যাটফর্মে রয়্যালিটির সিস্টেমটা ছিল না, এখন আসছে। এখন না করার একমাত্র কারণ হচ্ছে যে ওনারা মনে করছেন যে এই কপিরাইট রেজিস্ট্রেশনটা অসম্ভব কঠিন এবং দুরূহ একটি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, সেটাই জানতে চাই কি সহজ না কঠিন আসলে এই কপিরাইট করা। আমি খুব চ্যালেঞ্জ দিয়ে আজকে প্রকাশ্যে মিডিয়ার সম্মুখে বলতে চাচ্ছি, এবং এটা আমি অসংখ্যবার বলেও এসেছি, এটা মোটেই কঠিন কাজ নয়। আপনি কপিরাইট করার জন্য একটা 1000 টাকার ফি নেই আমরা। এটা যে কোনো সিডির এগেইনস্টে 10টা বা 12টা গানও হতে পারে, কিংবা একটি গানও হতে পারে। আপনি আরেকটা কথা বলছিলেন যে আইনে বলা হচ্ছে যিনি নিবন্ধন করবেন তার শিল্পের বা তার সৃষ্টির তার দেখভাল সেই ব্যক্তিরই। নিবন্ধিত হওয়ার পরেও প্রতিষ্ঠানের, আমি যদি বলি আপনাকে রেগুলেটরি বডি, আপনার কি কোনো দায়িত্ব নেই দেখার? একেবারেই নাই আসলে। আমি দেখব তখন যখন আপনি আমার কাছে আসবেন। আমি কি করে বলবো যে ওই গানটা কে গীতিকার, কে সুরকার, কে কণ্ঠশিল্পী? এটা তো আমি জানতে পারবো না। কিন্তু কেউ একজন যদি ক্লেম করে তখন এটা অনেক ধন্যবাদ জাফর রাজা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।